তোমার মামাতো ভাই কি করতেন? লাল ভাইয়ের এই প্রশ্ন শুনে সে কিছুক্ষণ চুপ থেকে শেষে বলতে লাগলো, তিনি ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ করছিলেন, কিন্তু কোনোদিন চাকরি করা তো দূরের কথা, চাকরির একটা দরখাস্ত লিখেছিলেন কিনা সন্দেহ। আসলে তিনি কর্মঠ নন এবং নিজে কোনো কিছু করার মতো ছেলে ছিলেন না। তিনি আমার একমাত্র সন্তান তথা পুত্র হওয়ার সুবাদে তিনি সবকিছু নিজের হাতে পেতে চাইতেন। তিনি কোনো কাজের ছেলে নন, শুধু জেদের বসে বিদেশে পাড়ি জমিয়েছে। তাও প্রায় ৩ বছর হয়ে গেল। হঠাৎ মামা খুন হলেন। কবে যে তিনি দেশে ফিরবেন? লালভাই কিছুটা চিন্তিত হয়ে বললেন, তোমার মামাতো ভাইয়ের সঙ্গে তোমার ভাবেও কি? তোমার মামা সবকিছু ডেভেলপারদের হাতে তুলে দেওয়ার পক্ষপাতী ছিলেন? রায়হান এবার সরাসরি বলল, না, তা আমি দেখিনি। আমার কখনো তাকে সেরকম মনে হতো নেই। আমার কখনো তাকে সেরকম মনে হয়নি। বিশেষত তিনি এ ব্যাপারে মামার সঙ্গে কখনো কথা বলেননি। আর তিনি আমার মামাতো ভাইয়ের মতিগতি জানতেন, তাই তিনি মামার সবকিছু তার হাতে তুলে না দেওয়ারই বরং পক্ষপাতী ছিলেন। সম্ভবত এসব বিষয় নিয়ে এবং আরও কোনো ব্যাপারে তার সঙ্গেও আমার এই মামাতো ভাইয়ের বিরাট মতপার্থক্যের সৃষ্টি হয়। এজন্য তিনি এই দুজনের উপর রাগ করেই বিদেশে পাড়ি জমান। আমি এ ব্যাপারে এর বাইরে আর কিছু জানি না। হয়তো কালাম ভাই এর চেয়ে বেশি জানেন। ইতিমধ্যে আমাদের গৃহসাথী নূরজাহান চা বিস্কুট দিয়ে গেল। আমরা এর সদ্ব্যবহার করতে লাগলাম। আমাদের অনুরোধে রায়হানও চা পান করতে লাগলো। চা পানের ফাঁকে ফাঁকে আমাদের মধ্যে আগের মতো কথাবার্তা চলতে লাগলো। আমরা রায়হানের নিকট থেকে আরও জানতে পারলাম, সে মাঝে মাঝে তার মামার বাড়িতে বেড়াতে কিংবা অন্য কোনো প্রয়োজনে গেলে ২-১ রাতের বেশি কখনো থাকতো না। পড়ালেখার ক্ষতি হবে ভেবে অধ্যাপক সাহেবও তার এই ভাগ্নিকে এখানে বেশি সময় ধরে রাখতে চাইতেন না। তাই লালভাই যখন হস্তে বস্তা খুলে তাকে ওইসব রক্তমাখা শাড়ি কাপড় ও সালোয়ার কামিজ দেখালো, তখন সে এগুলো কার তা শনাক্ত করতে পারল না। এতে আমরা দারুণভাবে আশাহত হলাম। এতে লালভাই কোনো প্রকার মন খারাপ না করে সবশেষ রায়হানকে রক্তমাখা রাইফেল রোটি আওরত বইটি দেখিয়ে বললেন, এটা কি চিনতে পারছো? বইটা দেখেই রায়হান প্রায় লাফিয়ে উঠে বলল, হ্যাঁ, এটা তো মামার বই। আর বইটা মামার খুব প্রিয় ছিল, তিনি এটা বারবার পড়তেন। কিন্তু আপনারা এটা পেলেন কোত্থেকে? লালভাই একটু হেসে বললেন, সেসব পরে জানবে, তদন্তের স্বার্থে এখন এসব না জানাই ভালো। একথা শুনে রায়হান চুপ করে রইল আর চা পান করতে লাগলো। চা পান শেষে লালভাই রায়হানকে বিদায় জানালেন, তবে তাকে বলে দিয়েছেন সে যেন তার বর্তমান ঠিকানা অন্য কোনো বন্ধুবান্ধব কিংবা পরিচিতজনকে কাউকে না জানায়। আর ধামরাই থানার ওসি গোলাম মাওলা কোনো কৌশলে তাকে কাছে ডাকলেও সে যেন তাতে সাড়া কিংবা তার অন্য যে কোনো ফাঁদে পা না দেয়। এই ব্যাপারে সম্মত হয়েছে। রায়হান চলে যাওয়ার পর রায়হান চলে যাওয়ার পর লালভাই আবার ঘরময় পায়চারি শুরু করলেন আর ইঙ্গিত করলেন আমাকে আবার কাগজ কলম নিয়ে বসার জন্য। আমি তৈরি হয়ে গেলাম। আমার ডান দিকে বসা আতিক ভাই এই খুনের কেসটা নিয়ে পত্রিকায় আর কোনো কিছু বের হয়েছে কিনা তা আজকের কয়েকটি ভালো মানের দৈনিক পত্রিকায় ঘেঁটে ঘেঁটে দেখছেন। আতিক ভাই এই কাজটি বেশ নিষ্ঠার সঙ্গে করে থাকেন। লাল ভাইয়ের নির্দেশ আমি দ্রুত লিখতে শুরু করলাম। গোরস্থান থেকে প্রাপ্ত ২ মহিলার পোশাকের মধ্য থেকে অন্তত একজন মহিলার কাপড় চোপড় শনাক্ত করতে হবে। এই খুনের সঙ্গে কারো কারো ব্যক্তিগত লোভ বা লাভের হিসাব নিকাশ হয়েছে। পুরুষ খুনিটার নেতৃত্বে এই খুনটা সংঘটিত হয়েছে। এর সঙ্গে কোনো একজন মহিলার পরকীয়া প্রেম জড়িত থাকতে পারে। তবে অধ্যাপক সাহেব নিরীহ ও ভালো মানুষ, আর এই ভালো মানুষের সুযোগ গ্রহণ করেছে খনিচক্র। আর খুনিরা পুলিশের সহায়তায় তাড়াহুড়ো করে নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্ত সহ তা অতি দ্রুত দাফন করার মধ্য দিয়ে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছেন। আগামীকাল এই বিষয়গুলোর উপর আমাদের খুব জোর দিতে হবে। আশেপাশের লোকজনের সাক্ষাৎকার দিতে হবে। আর সর্বশেষ সঠিক সিদ্ধান্ত। তারপর তিনি পায়চারি থামিয়ে সোফায় বসলেন আর আমাদের আগামীকালের পরিকল্পনা বুঝিয়ে দিলেন। আতিক ভাইকেও নির্ধারণ করে দিলেন তার পোশাক, আমারটা ঠিক করে দিলেন আর ঠিক করে নিলেন নিজেরটাও।
আজকের রাতে আমি ভেতরে ভেতরে দারুণ একটা উত্তেজনা অনুভব করতে লাগলাম। আমার মনোভাব বুঝতে পেরে লাল ভাই হেসে বললেন, তুই আজকের রাতটা আমার এখানেই থেকে যা। আর কম্পিউটার অন করাই আছে, তুই এখন আমাদের পত্রিকার কাজে লেগে পড়। আমি একটু বই পড়ব। কথা শেষ করেই তিনি বই পড়ায় নিমগ্ন হলেন। আতিক ভাই পত্রিকার খোঁজখবর শেষ করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলেন। কিন্তু রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। কখন কীভাবে খুনিরা ধরা পড়বে তাই শুধু ভাবছিলাম, আর ভাবছিলাম কখন সকাল হবে। আজ সকালে আমাদের তিনজনের ব্যস্ততা খুব বেড়ে গেল। আমরা ধামরাইয়ে যাওয়ার আগে নিজেদের সাজসজ্জা থেকে শুরু করে প্রয়োজনীয় সকল কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। আর সব কারণেই আমাদের শতভাগ মনোযোগ কাজ করছে। আমরা দুই ভাই, আমি আর লাল ভাই, নিজেদের গোপন ক্যামেরা সহ যাবতীয় সরঞ্জামাদি শরীরের জ্যাকেট ও কাঁধ ব্যাগে বহন করছি। আর আমাদের সবখানে আমাদের শতভাগ মনোযোগ কাজ করছে। আমরা দুই ভাই, আমি আর লাল ভাই নিজেদের গোপন ক্যামেরা সহ যাবতীয় সরঞ্জামটি শরীরের জ্যাকেটে ও কাঁধ ব্যাগে বহন করছি। আমরা দ্রুত নাস্তা শেষ করে ফেললাম। তারপর একসঙ্গে প্রবেশ করলাম লাল ভাইয়ের পাঠকক্ষে। আতিক ভাই খুব সকালে আমাদের এখানে এসে হাজির হয়েছেন। তিনি খুব সুন্দরভাবে একজন পেশাদার রিকশাওয়ালার বেশ ধারণ করেছেন। আমরা দুই ভাই এখন নিজেদের কাজে ব্যস্ত। লাল ভাই তার দাড়ি কোপ লাগানোর ফাঁকে বলতে শুরু করলেন, সাজিদ, সবসময় আমার কাছে থাকার চেষ্টা করবি। আমি না বললে কাউকে কোনো বিশেষ একটা প্রশ্ন করতে যাবি না। তবে আমি কোথাও ঢু মারতে গেলে কিংবা তদন্তের প্রয়োজনে তোর সামনে থেকে সরে গেলে তখন বিশেষ কারণে দরকারি কথা বললে কোনো সমস্যা নাই। আর আমি সব কিছু ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে তা বোঝার চেষ্টা করবি। ওই বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তুই সব কিছু খুব সাবধানে ও অত্যন্ত সতর্কতার সঙ্গে ভিডিও ধারণ করতে থাকবি। এ ব্যাপারে কখনো কোনো রকম গাফলতি করবি না। বিশেষ বিশেষ জায়গাগুলো খুব ভালোভাবে ভিডিও করবি। বাড়ির সকলকে ভিডিওর আওতায় আনবি। কাউকে গুরুত্বহীন মনে করে তাকে ভিডিও ধারণ করা থেকে বাদ দিবি না। আবারও বলছি, আমি যখন কোনো কাজে কোথাও ঢু মারতে যাব বা কোনো তথ্য প্রমাণ সংগ্রহের জন্য হাত সাফাইয়ের কাজ করতে যাব, তখন তুই বাড়ির লোকদের প্রশ্ন করে ব্যস্ত রাখবি। মানে তাদের তোর কাছে ধরে রাখবি, যাতে আমি নিরাপদে আমার কাজগুলো সাবধানে করতে পারি। খুব সাহসের সঙ্গে নিজের কাজ করবি। এখানে কোনো ভয়ের কিছু নাই। আমরা সত্যিকারের পেশাদার সাংবাদিক। নিজের পরিচয়পত্র সঙ্গে রাখিস। আর মনে রাখিস, ওই বাড়ির লোকজন কিন্তু খুব ধূর্ত বা চালাক। ওদের ম্যানেজ করে আমাদের সব কিছু করতে হবে। আতিক আমাদের সঙ্গে বাড়ির ভেতরে যেতে পারবে না, কারণ সে আজ একজন রিক্সাওয়ালা। তবুও আশা যে সে মেন গেটের বাহিরে থাকবে, আর গেটের পাহারারত পুলিশের সঙ্গে নানা রকম গল্প জমাবার চেষ্টা করবে। তারপর তিনি বিশেষভাবে আতিক ভাইয়ের দিকে চেয়ে বললেন, তুমি আজ খুব সতর্ক থাকবে। আমরা ভেতর থেকে কোনো ইঙ্গিত করলে তুমি সঙ্গে সঙ্গে তা পালন করতে থাকবে। এ ব্যাপারে কোনো রকম কাল বিলম্ব করবে না। আতিক ভাই হেসে বললেন, আমি গেটের পাশেই থাকবো। তুমি যা বলবে তাই পালন করব। এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। লাল ভাই একটু হাসলেন। তারপর আতিক ভাইয়ের কথায় সন্তুষ্ট হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তুই আজ খুব সাহসী হয়ে উঠবি। কোনো ভয় পাবি না। নিজেকে একজন সাংবাদিক ভাববি। আর গতকাল থেকে তোকে তো আমাদের দৈনিক সত্যবাদী সহকারী সম্পাদক নিযুক্ত করা হয়েছে। তুই তো এখন জেনুইন সাংবাদিক, কাজেই কোনো ভয় পাবি না। আর সব কিছু ভিডিও করার পাশাপাশি তোর বক্তব্য রেকর্ড করবি। আর কোনো কিছুতে যেন ফাঁক না থাকে। আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি লাল ভাইয়ের কথায় সম্মতি জানালাম। আর ভেতরে আমি এখন বেশ সাহসী হয়ে উঠেছি। সকল প্রস্তুতি শেষে এখন থেকেই আমাদের চোখ কান খোলা রেখে আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম। তিনজনের রিকশায় চড়ে এলাম বাস স্ট্যান্ডে। এখন একটা বাস ধরার অপেক্ষা মাত্র। আজ সকালে বাসে তেমন একটা ভিড় নাই। আমরা তিনজনে বাসে উঠে পড়লাম। আজ যথারীতি তিনজনের সিটও পেয়ে গেলাম। বাসে বসে আমরা কোনো কথাবার্তা বললাম না। এই ফাঁকে আমি আমার কাজগুলো মনে মনে আবার গুছিয়ে নিতে লাগলাম। সকালে রাস্তা একদম ফাঁকা থাকায় খুব তাড়াতাড়ি আমরা ধামরাই বাস স্ট্যান্ডে এসে নামলাম। আর এখান থেকেই শুরু হলো আমাদের
সব রকমের সতর্কতা। আমরা ৩ জন খুব হুঁশিয়ার হয়ে রাস্তা পার হলাম। তারপর সরকারপাড়া যাওয়ার রাস্তার মুখে এসে দাঁড়ালাম। আতিক ভাই আমাদের চেয়ে একটু এগিয়ে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। বুঝতে পারলাম তিনি সেই রিকশাটা খুঁজছেন। আর একটু পরে তা পেয়েও গেলেন ধারে কাছেই। আতিক ভাই আমাদের আজকের প্রয়োজনে বিশেষ রিকশাটা চেনার জন্য তার বন্ধুর কাছে দ্রুত ফোন করলেন। আর কিছুক্ষণ পরে একটা রিকশাওয়ালার কাছে ফোন এলো। আর ফোন পেয়ে রাস্তার পাশ থেকে রিকশাসহ একটা লোক আতিক ভাইয়ের কাছে এসে তাকে হাসিমুখে সালাম দিয়ে খুব সম্মানের সঙ্গে বলল, স্যার, আপনি কি শফি ভাইয়ের বন্ধু? আতিক ভাই মাথা ঝাঁকাতেই সে রিকশাটা তার সামনে রেখে বলল, স্যার, আপনার যদি যতক্ষণ খুশি এটা ব্যবহার করবেন। আর কাজ শেষ হলে ফোনে আমাকে জানাবেন। আমি সে রিকশাটা নিয়ে যাব। আতিক ভাইয়ের ফোন নাম্বার রেখে দিল। সে যাওয়ার সময় আমাদের জানালো তার নাম আব্দুস কুদ্দুস সাদেক। লোকটাকে আমাদের ভালো লেগেছে। আমাদের এই রিকশা হস্তান্তর খুব কৌশলের সঙ্গে করা হলো, যাতে কেউ এটার কোনো কারণ বুঝতে না পারে। কাজ শেষে আমরা 2 ভাই রিকশায় উঠে পড়লাম। আর আতিক ভাই চালকের আসনে। শক্তিমান আতিক ভাইয়ের প্যাডেলে আমাদের রিকশা এখন অশ্বগতিতে ছুটছে। আমরা অত্যন্ত স্বল্প সময়ে সরকার মঞ্জিলের কাছাকাছি চলে এসেছি। লালভাই মঞ্জিলের একেবারে কাছে না গিয়ে এখানেই আতিক ভাইকে থামতে বললেন, একটু বাড়তি কৌশল অবলম্বনের জন্য। যে তিনি এমনটি করছেন তা আমার বুঝতে বাকি রইল না। লালভাই রিকশা থেকে নেমে আতিক ভাইয়ের উদ্দেশ্যে বললেন, তুমি আপাতত এখানে দাঁড়াও। আমরা ভেতরে গেলে তারপর তুমি সরকার মঞ্জিলের মেইন গেটের সামনে গিয়ে দাঁড়াবে। আর সবসময় চোখ কান খোলা রাখবে। আর তোমার পকেটের মোবাইলটা এখন হাতে রাখো। ভেতর থেকে আমাদের কোনো ইনফরমেশন পেলে সঙ্গে সঙ্গে তা পালন করবে। আতিক ভাই ঠিক আছে বলে লাল ভাইয়ের কথাই সায় জানালেন। আমরা 2 জন সামনের দিকে হাঁটতে লাগলাম। একটু পরেই এসে দাঁড়ালাম সরকার মঞ্জিলে মেইন গেটের সামনে। গেটের কাছে এসে দেখি আজকে পুলিশ 2 জন। লাল ভাই আমার দিকে তাকিয়ে বললেন, নিরাপত্তা মনে হয় আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে। আর সম্ভবত ওদের মনে ভয় ঢুকে গেছে। পুলিশ 2টার চোখে মুখে বেশ রাগ ভাব। বুঝতে পারছি ওরা বেশ কড়া ডিউটি দিচ্ছে আজকাল। লাল ভাই এসব দেখে আমার দিকে একবার তাকিয়ে একটু মুচকে হাসলেন। তারপর অন্যদিকে তাকিয়ে আমাকে বললেন, নিজেকে একজন সাংবাদিক ভাবতে থাক। আজ ওদের মেজাজ খুব কড়া। ওদের মেজাজ যতই কড়া থাক না কেন। লাল ভাই এসব পাত্তা না দিয়ে সরকার মঞ্জিলের মেইন গেটের একেবারে কাছে এসে দাঁড়ালেন। তাদেরকে পুলিশ গেটের ভেতর থেকে আমাদের খুব কাছাকাছি এসে বলল, আপনারা কাউকে চাচ্ছেন? এদের কথাবার্তা একবারে চাছা ছোলা, ভদ্রতার সামান্যতম লেশমাত্র নাই। লালভাই আরও কিছুটা এগিয়ে গিয়ে অন্তত বিনীত ভঙ্গিতে বললেন, আমরা 2 জন সাংবাদিক। মরহুম অধ্যাপক সাহেবের ওপর একটা বিশেষ প্রতিবেদন প্রকাশের জন্য আমরা এখানে এসেছি। এই জন্য বাড়ির ভেতরে আমাদের ঢুকতে হবে। এই কথা শুনে পুলিশটির সঙ্গে সঙ্গে পকেটে হাত ঢুকিয়ে বলতে লাগলো, দাঁড়ান, আগে ওসি সাহেবরে ফোন দিই। তিনি যদি আপনাদের ভেতরে ঢুকতে দেন তাহলে ঢুকতে পারবেন। আর তা না হলে আপনাদের এখনই ফিরে যেতে হবে। এখানে অনর্থক কারো ঘোরাফেরা করে একদম নিষেধ। লালভাই এসব শুনে কিছু বললেন না। তিনি খুব সাবধানী আর কৌশলী। কখন কোন বুদ্ধি বের করতে হয় তা তিনি বেশ ভালোভাবেই জানেন। কারো সঙ্গে অহেতুক বাক্যালাপ করাটা তার স্বভাব নয়। পুলিশকে ততক্ষণে ফোনে ওসির সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে পুলিশটা আমাদের দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনাদের পত্রিকার নাম? লালভাই কোনো প্রকার ভনিতা না করে বলতেন, দৈনিক সত্যবাণী। এরপর পুলিশটি গেটের ভেতর থেকে লালভাইয়ের দিকে তার হাতের ফোনটি এগিয়ে দিয়ে বলল, ধরেন, ওসি সাহেবের সঙ্গে একটু কথা বলেন। এরপর সে গেটের কাছেই দাঁড়িয়ে রইল। লালভাই ফোনটা কানে লাগানোর আগে স্পিকার অন করে নিলেন, যাতে আমিও সব কিছু ভালোভাবে শুনতে পাই। মুহূর্তের মধ্যে ওপাশ থেকে ওসি সাহেবের কর্কশ কণ্ঠ ভেসে এলো, আপনার নাম কি? আগের পুলিশটির মতো একেবারে চাচা ছোলা কথা। এখানেও সামান্য ভদ্রতার কোনো লেশ নাই। লালভাই স্মিথ হেসে বললেন, আমার নাম আবুল খায়ের মোহাম্মদ। স্বাভাবিক কণ্ঠ তার। সাংবাদিক পরিচয়ের জন্য তিনি সবসময় এই নামটি ব্যবহার করে থাকেন। এটি তার বড়সড় নামটার প্রথম অংশ মাত্র।
আপনার পত্রিকার নাম? ওসি বিরক্তির সঙ্গে এবার প্রশ্ন করল। দৈনিক সত্যবাণী। এবারও লালভাইয়ের কণ্ঠ একেবারে স্বাভাবিক। এই নয় বাংলাদেশে কোনো পত্রিকা আছে? ওপাশ থেকে ওসি সাহেব বেশ ঝাঁজ নিয়ে তাচ্ছিল্যের সঙ্গে কথাটা বলল, আর তার কণ্ঠে ছিল প্রচণ্ড বিদ্রূপ ভাব। লালভাই সঙ্গে সঙ্গে বলিষ্ঠ কণ্ঠে বলেন, আছে বলেই তো আমরা এসেছি। এটা হলো ভদ্রলোকের পত্রিকা। বাংলাদেশের অধিকাংশ ভদ্রলোকই এই পত্রিকার নাম জানেন। লালভাই ওসিকে ভদ্রভাবে জুতা মেরে দিলেন। তা আপনারা কি করতে চান? লোকটার ঝাঁজ তেজও এখনও কমেনি। বেশি কিছু না, এই নিহত অধ্যাপক সাহেবের বাড়িতে একটু ঘুরে দেখব, তারপর অধ্যাপক সাহেবের আপন ভাগ্নে যে এমন একটা বিশ্বাসঘাতকতা করতে পারে তা আমাদের এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরব, আর সঙ্গে অধ্যাপক সাহেবের পুত্রবধূ একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেব, এই আর কি। লালভাই কৌশলগত কারণে খুব সহজ একটা রিপোর্ট তৈরি করার কথা বললেন। ওপাশ থেকে কিছুক্ষণ পর গমগমে আওয়াজ ভেসে এলো, আচ্ছা ওনার সঙ্গে বেশি কথা বলবেন না। ভদ্রমহিলা এমনিতেই ভীষণ শকড, আর বুঝতেই পারছেন এই মামলা তো শেষ পর্যায়ে। অধ্যাপক সাহেবকে ওনার আপন হাত নিয়ে খুন করেছে। এ ব্যাপারে আমার চার্জশিট প্রায় কমপ্লিট। আচ্ছা এর চেয়ে বেশি কিছু জানার থাকলে আপনারা আমার থানায় আসবেন। লালভাই বললেন, জি আচ্ছা। তারপর ওসি ওপাশ থেকে বলল, ঠিক আছে, আপনারা বেশি সময় নেবেন না, আর আপনার হাতের ফোনটা আমার কনস্টেবলকে দিয়ে দিন তো। তার এই কথার মধ্যে একটা আদেশ ভাব। লালভাই ফোনটা সেই কনস্টেবলকে দিয়ে একটু ঘুরে দাঁড়াতেই দুই পুলিশ আমাদের জন্য গেট খুলে দিল। আমরা ভেতরে ঢুকে পড়লাম, আর তখন থেকে আজ আমাদের তদন্তের কাজ শুরু হয়ে গেল। ভেতরে ঢুকে আমি একটু পেছন ফিরে তাকিয়ে দেখি আতিক ভাই তার অবস্থানে রয়েছেন। অনেক বড় বাড়ি। আমরা আজ মেন গেট দিয়ে ঢোকার পর থেকে সব কিছু পক্ষানুভাবে দেখতে লাগলাম, আর আমাদের সঙ্গে লুকানো ক্যামেরা দ্বারা সব কিছু ভিডিও করতে লাগলাম। একটা পুলিশ আমাদের পেছনে আসছে, আমরা সেটা আর চোখে দেখে নিলাম। ভেবেছিলাম পুলিশটা আমাদের সঙ্গে সারাক্ষণ ঘুরঘুর করে বিরক্ত করবে, দেখলাম তা নয়, সে বরং আমাদের উপকারই করলো। ভিতর বাড়ির গেট খোলার ব্যাপারে সহযোগিতা করলো। শাহিনা বেগম আজ অত্যন্ত নিরবেদনে গেট খুলে ভবনের ভেতরে আমাদের ঢুকতে দিল। পুলিশটা আমাদের সঙ্গে আরও ভেতরে ঢুকলো না। তারপর নীরবে সে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। তা দেখে মনে মনে আমরা তাকে ধন্যবাদ জানালাম। ভবনের ভেতরে ঢোকার সময় লালভাই আমাকে বললেন, প্রথমে হয়তো আমাদের ড্রয়িং রুমে বসতে দিবে, আমি কোনো একটা অজুহাতে বা ছোট গোছে ঘরের ভেতরে ঢুকে যাব। তো এই সময় শাহিনা বেগমকে নানা রকম প্রশ্ন করে ব্যস্ত রাখবে। আর মনে রাখিস, সমস্ত বক্তব্য কিন্তু আমাদের রেকর্ড করতে হবে, আর এসব যেন শাহিনা বেগম কখনো টের না পায়, তাহলে সে আমাদের সঙ্গে অনেক কথা এড়িয়ে যাবে। লালভাইয়ের কথাই সত্য। শাহিনা বেগম আমাদের প্রথমে ড্রয়িং রুমে বসতে বলল। আমরা তার কথা মতো সেখানেই বসলাম। আমাদের বসতে বলে সে ভেতরে গেল, আর বলল ছেলে মেয়ে দুটো বাইরের লোকজন দেখলে ভয় পায়, তাই ওদের কাজের মেয়েটাই জিম্মায় রেখে আসি, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা এতেই খুশি। আমাদের যা করার আমরা এখন থেকেই তা করতে শুরু করে দিয়েছি। শাহিনা বেগম ভেতরে ঢুকে যেতেই লালভাই পাশের রুমটাতে ঢুকে পড়ল। তিনি অত্যন্ত সতর্ক আর সজাগ। তার মনটা সবসময় অনুসন্ধানে তৎপর। ড্রয়িং রুমে এখন আমি একা বসে রয়েছি, আর ভাবছি কখন লালভাই আসবেন। লালভাই পাশের রুমে ঢুকে পড়ায় আমার মনে কেমন যেন একটা ভয় ভয় ভাব বিরাজ করছে। চারদিকে কয়েকবার তাকাতে লাগলাম, কোনো প্রকার আলামত আমার চোখে পড়ছে না। আমার সঙ্গে থাকা ক্যামেরা দুটো এখনও সচল রয়েছে, একটা হাতে, বাকিটা শরীরের এমন জায়গায় লাগানো রয়েছে যেটা শাহিনা বেগম কেন ওসি গোলাম মাওলার পাপও ঠিক পাবে না। আমি চুপচাপ বসে লালভাইয়ের মঙ্গল কামনা করতে লাগলাম। 10 মিনিট পেরিয়ে গেলেও শাহিনা বেগম আসতে দেখলাম না। এদিকে লালভাইও আসছেন না। আমার মনটা অনেক কিছু ভাবতে থাকে। আরও কয়েক মিনিট পরে শাহিনা বেগম ড্রয়িং রুমে ঢুকলো। তার আগে দেখি আমার ডান পাশে একটা খোলা দরজা দিয়ে লালভাই আমার পাশে এসে দাঁড়ালেন। লালভাই এত দ্রুত রুমে প্রবেশ করছেন যে শাহিনা বেগম তাকে দেখে কোনো কিছু সন্দেহ করতে পারল না।
শাহিনা বেগম খুব জড়সড় হয়ে আমাদের সামনের সোফাটায় বসলো, আর আমরা দুজন তার মুখোমুখি বড় সোফাটায় বসেছি। তার মধ্যে একটা জড়সড় ভাব, কিন্তু মানুষের ভয়ে, ভীতি বলে যে একটা কিছু থাকে, তা এই মহিলার মধ্যে একবারও দেখতে পেলাম না। আমরা যে গতকাল গোয়েন্দা হিসেবে এখানে হাজির হয়েছিলাম তা সে বুঝতে পারেনি। আমাদের সাজ পোশাকই আজ অন্যরকম লাগছে, আর বেশ মানিয়েছে আমাদের। তাকে চুপচাপ বসতে দেখে লালভাই বললেন, শুভ সকাল, কেমন আছেন আপা? শাহিনা বেগম একটু হাসার চেষ্টা করে বলল, জি ভালো। তারপর সে খুব রুক্ষভাবে আমাদের উদ্দেশ্যে বলল, আপনাদের যা জিজ্ঞাসা করার তাড়াতাড়ি করেন, আমার হাতে অনেক কাজ জমে আছে। বুঝতেই তো পারছেন, ছোট ছোট দুটি ছেলে মেয়ে নিয়ে আমার সংসার, কত কাজ যে পড়ে আছে। কতটা শেষ করে সে ব্যস্ত সমেত এদিক ওদিক কয়েকবার তাকালো। লালভাই বললেন, আপনাদের বাসার আগের কাজের মেয়েটা কোথায়? তাকে দেখছি না যে। লালভাই এমনভাবে কথাটা বললেন যেন ওই মেয়েটাকে তিনি কতদিন ধরে চেনেন। কথাটা শোনা মাত্র শাহিনা বেগম খুব বিরক্তির সঙ্গে বলল, সে চলে গেছে। লালভাই বিস্ময়ের সঙ্গে বলল, কেন? এবার আরও রুক্ষভাবে শাহিনা বেগম বলল, কেন আবার? তার অন্য কোনো জায়গায় হয়তো কাজ হয়েছে। মেয়েটার নাম কি ছিল? লালভাই স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল। অনেকটা ভেঙচি কাটার মতো করে শাহিনা বেগম বলল, মরিয়ম। লালভাই বললেন, ওর বয়স কত? অন্যদিকে তাকিয়ে মন ভার করে শাহিনা বেগম বলল, 22-23 হবে। আপনাদের বাসায় কতদিন কাজ করেছিল? এ ব্যাপারে একটু বলুন, লালভাই বিনয়ের সঙ্গে জানতে চাইলেন। আগের মতো মুখ ভার করে শাহিনা বেগম বললেন, তা বছর 8 হবে। এতদিন কাজ করার পর হঠাৎ সে চলে গেল কেন? লালভাই খুব বিস্মিত হয়ে বললেন। তিনি যেন নিজের সঙ্গে হিসাব মেলাতে পারছেন না। এ সময় তিনি কি যেন ভাবতে লাগলেন। কিন্তু শাহিনা বেগম বেশ ঝাঁজের সঙ্গে বললেন, তা তাকে জিজ্ঞাসা করেন কি, সে কেন গেল? আমি তো আর কি জানি। না, আপনি কিছু জানেন কি না? তবুও লালভাই কিছু জানার জন্য তাকে অনুরোধ করলেন। শাহিনা বেগম এবার সোজাসাপটা বলল, এ ব্যাপারে আমার কিছুই জানা নাই। লালভাই বললেন, মরিয়মের গ্রামের বাড়ি কোথায় যদি বলতেন? শাহিনা বেগম হঠাৎ একটুখানি নরম হয়ে বলল, আমি এত কিছু জানি না। শুনেছি ময়মনসিংহের কোথায় যেন ওদের বাড়ি। আমরা তাকে এত ভালোভাবে চিনতাম না। আমার শ্বশুরের এক ছাত্র ওকে আমাদের এখানে কাজের জন্য নিয়ে এসেছিল। সেই থেকে সে দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিল। কিন্তু বাবা মারা যাওয়ার পর সে কাউকে কিছু না বলে পরদিন কোথায় যেন চলে গিয়েছে। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শাহিনা বেগম এমনভাবে কথা বলছেন যেন অধ্যাপক সাহেব স্বাভাবিকভাবে মারা গিয়েছেন। যে ছাত্রটি মরিয়মকে এখানে এনেছিল সেই ছাত্রটির নাম কি জানা যাবে? লালভাই যেন একটা ক্লু পেয়ে গেছেন, তাই খুব জরুরি মনে করে তাকে প্রশ্নটি করেছেন। শাহিনা বেগমের ঝাঁজ আবার বেড়ে গেল, আর খুব রাগত্ব সুরে বলল, আমি তাকে চিনি না, জানি না। আপনার শ্বশুর যখন খুন হয় তখন আজাদ কালাম কোথায় ছিল? লালভাই এই প্রশ্নটি করে নিষ্পলক দৃষ্টিতে শাহিনা বেগমের মুখের দিকে তাকিয়ে রইলেন। এই প্রশ্নটি যে খুব গুরুত্বপূর্ণ তা আমি তার হাবভাব থেকেই বুঝতে পারলাম। শাহিনা বেগম কয়েক সেকেন্ড কি যেন চিন্তা করে খুব দক্ষতার সঙ্গে বলল, সে তো ঘরেই ছিল, আর আমার শ্বশুরের পাশের রুমে ছিল। সেই তো হঠাৎ উত্তেজিত হয়ে বুড়ো মানুষটাকে খুন করেছে। আমরা তাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কথাটা শাহিনা বেগম এমনভাবে বলল যেন সে কতটা আন্তরিক। আপনার শ্বশুর যখন খুন হচ্ছিলেন তখন আপনি কোথায় ছিলেন? লাল ভাইয়ের এই প্রশ্নের জন্য শাহিনা বেগম ভেতরে কিছুটা চমকে উঠলেন। তারপর শাহিনা বেগম নিজেকে সামলে নিয়ে বললাম, আমি ভেতরের রুমে মেয়েটাকে পড়াচ্ছিলাম। ও তো সবেমাত্র স্কুলে যায়। আর ছোট্টটি আমার কাছেই বসা ছিল। আর ওসি সাহেব ছিলেন ড্রয়িং রুমে। তিনি আমাদের খামার বাড়ির কাজে এসেছিলেন। এরপর লালভাই শাহিনা বেগমের দিকে তাকিয়ে বললেন, আপাতত আমাদের জিজ্ঞাসাবাদ এখানে মুলতবি রইল। বাকিটা আপনার শ্বশুর যে ঘরে থাকতেন সেটা দেখার পর করব। কথাটা বলে লালভাই সেই রুমটা দেখতে চাইলেন। আর এই কথাটা শেষ করে লালভাই উঠে দাঁড়ালেন। শাহিনা বেগম কিন্তু উঠে দাঁড়ানোর কোনো নাম করল না।
সে চুপচাপ আগের মতো বসে থেকে খুব ঠান্ডা গলায় বলল, ওই রুমটা তো ওসি সাহেবের নির্দেশে তালাবদ্ধ করে রাখা হয়েছে, আর এর চাবিও আমার কাছে নাই। ওটা ওসি সাহেবের কাছে আছে। রুমটা দেখতে চাইলে আপনারা থানায় যান, ওসি সাহেবের নিকট থেকে চাবি নিয়ে আসেন। কথাটা শোনার পর আমার মনে হলো সেজন্য আমাদের বিদ্রোহ করছে। অবশ্য আমরা তা গায়ে মাখলাম না। লালভাই দ্রুত কি যেন ভাবছেন। আমি চিরস্থির দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রয়েছি। তিনি একটু হেসে বললেন, ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়। আমরা পরে ওসি সাহেবের নিকট থেকে চাবি নিয়ে পরেও রুমটা দেখতে পারবো। আপাতত আপনার পুরো বাসাটা আমরা ঘুরে দেখতে চাই, যদি আপনি রাজি থাকেন। এতে শাহিনা বেগম তেমন কোনো আপত্তি না করলেও মুখটা ভয়ানকভাবে মলিন করে কোনো রকমে উঠে দাঁড়িয়ে আমাদের ভেতরের দিকে নিয়ে গেলেন। লালভাই নির্দেশে চোখের ইশারায় আগের পরিকল্পনা মোতাবেক এই মুহূর্তে আমি সব কিছু ভিডিও করতে লাগলাম। এই মুহূর্তে আমাকে একজন দক্ষ সাংবাদিকই মনে হচ্ছে। আমরা প্রতিটি রুম খুব ভালোভাবে দেখতে লাগলাম। এই বাসার কোনো কিছুই আমাদের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে না, আর পুরো বাসাটা আমি ভিডিও করছি। আমরা যখন বাসাটা দেখে ড্রয়িং রুমে এসে বসেছি, তখন দেখলাম বাসার মেন গেটের কলিং বেল বেজে উঠল। অমনি শাহিনা বেগম আমাদের কাউকে কিছু না বলে ছুটে গেল দরজার কাছে। তারপর কাকে যেন কী জন্য অপেক্ষা করতে বলে নিজে খুব দ্রুততার সঙ্গে ভেতরে ঢুকে পড়ল। লালভাই আর কাল বিলম্ব না করে গেটের কাছে ছুটে গেলেন। এবার আমি আর বসে রইলাম না, লালভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালাম আর দেখলাম গেটের বাইরে একটা 18-19 বছরের ছেলে ব্যস্তভাব অপেক্ষা করছে। আমাদের দেখে সে কেমন যেন চমকে উঠল। লালভাই স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে আমার হাতে সামান্য একটা গুঁতো দিয়ে ভেতরে ঢুকে পড়লেন। তারপর তিনি সোফায় বসে একদিকে চেয়ে ফিসফিসে বললেন, ছেলেটাকে চিনতে পেরেছিস? এরপর তিনি আমার উত্তরের অপেক্ষা না করে বললেন, গতকাল এই ছেলেটা আমাদের উরুর চিঠি দিয়েছিল, সে এদের ডাক পিয়ন, ওর পিছু নিতে হবে। দাঁড়া, আতিককে বলে দিচ্ছি। এই বলে তিনি সোফা থেকে উঠে ডান দিকে জানালার পাশে দাঁড়িয়ে দ্রুততার সঙ্গে ফোনে আতিক ভাইকে বললেন, শোনো, একটা ছেলে এখনই বাইরে বের হবে, তুমি তার পিছু নেবে, আর যে করেই হোক তার গন্তব্যস্থল আজ আমাদের জানতেই হবে। আর এর মধ্যেই এই কেসটার আসল রহস্য লুকিয়ে রয়েছে। তুমি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে দাও, রেডি হও। কথাটা শেষ করে তিনি ফোন রেখে আবার সোফায় বসে পড়লেন। কোনো দিকে না তাকিয়ে তিনি কী যেন ভাবতে লাগলেন। আমরা বসতে না বসতেই দেখি শাহিনা বেগম দুইটা বড়সড় টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার নিয়ে বাসার মেইন গেটের দিকে গেল। আমরা তা দেখেও না দেখার ভান করে সোফায় আগের মতো বসে রইলাম। লালভাই হঠাৎ আবার তার সেলফোনটা বের করে খুব আস্তে আস্তে আতিক ভাইকে বলতে লাগলেন, শোনো, ভেতরে যে ছেলেটা ঢুকেছে সে যদি সাইকেল নিয়ে আসে, তা যদি সে বাড়ির বাইরে মেইন গেটের কাছে বা তার আশেপাশে জায়গায় রাখে, তাহলে তুমি তার সাইকেলের পেছনের চাকার টিউবটা খুব সাবধানে ছিদ্র করে দাও, যাতে সে সাইকেলে চড়ে খাবার নিয়ে অজ্ঞাত স্থানে পালাতে না পারে। আমাদের ওর গন্তব্যস্থল আজ জানতেই হবে। ওর সাইকেলের দফা হলে তখন সে বাধ্য হয়ে তোমার রিক্সায় উঠবে। দ্রুত এই কাজটার সমাধান করো তো। লক্ষ্য রাখবে কেউ যেন তা না দেখে। বাইরে গেটের কাছে দুইটা পুলিশ রয়েছে, তুমি খুব সাবধানে কাজটা শেষ করবে। তারপর শাহিনা বেগম ফিরে আসার আগেই তুমি আমার কনুইয়ে জুড়ে গুঁতা দিয়ে ইশারা করলেন, তুইও বাইরে যা। আদিক একা সব ঠিকঠাক করতে পারছে কিনা দেখে আয়। আর ছেলেটা মেন গেটের কাছে পৌঁছানোর আগে তুই পুলিশকে একটু ব্যস্ত রাখ, আর ওদের বলবি যে তুই